আজকে আমাদের অতিথি হলো অরিন্দিতি সেন। আমি অরিন্দিতি সেন। বাই প্রফেশন আমি একজন টিচার, স্পিরিচুয়াল মডালিটি প্র্যাকটিস করে থাকি। এই এঞ্জেল থেরাপিটা কি এটা একটু জানবো। তো এঞ্জেল অ্যাকচুয়ালি এরা হলেন মানে মেসেঞ্জার অফ গড। এঞ্জেলরা কিন্তু দে আর জাস্ট রে অফ লাইট অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার ফিগার। তুমি যখন এঞ্জেলের সাথে কানেকশন করছো, তোমাকে তোমার পার্টিকুলার ইস্যুটা বলতে হবে। তুমি যাচ্ছ মোবাইল স্ক্রল করতে করতে এমন একটা মেসেজ তুমি পেলে, তোমার মনে হলো যে তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে গেলে। একদমই তোমার মনে হলো যে 5টা ক্রিস্টালের মধ্যে একটা ক্রিস্টাল তুমি দেখলে, সেটা হলো অ্যামেথিস্ট। তুমি হয়তো জানো না সেটা অ্যামেথিস্ট, বা তুমি যেটা চুপ তুলে নিলে যে না এই ক্রিস্টালটা আমার ভীষণ ভালো লাগছে, তার মানে দ্যাট টাইম দ্যাট ক্রিস্টাল ইজ আ রাইট ক্রিস্টাল ফর ইউ। আচ্ছা, আকাশিক রিডিং আর পাস্ট লাইফ রিগ্রেশন এর ডিফারেন্সটা কি? পাস্ট লাইফ রিগ্রেশন অ্যাকচুয়ালি সেই পাস্ট লাইফগুলো দেখে তার প্রেজেন্ট লাইফের যদি কিছু ট্রমা থেকে থাকে, সেই প্রেজেন্ট লাইফের ট্রমা থেকে হিল করার রাস্তা সে একটা খুঁজে পায়। সেন্ট্রাল এশিয়া, সাইবেরিয়া থেকে শুরু করে প্রথম যখন শুরু হয় ব্যাপারটা, শামান যাদের বলা হতো অ্যাকচুয়ালি তারা ছিলেন এক ধরনের আমরা যদি বলি বাংলা ভাষায় চিকিৎসক। শামান কথাটাকে বলা হতো হি হু নোজ। যত রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে, মানে শামানিক হচ্ছে এনশিয়েন্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট স্পিরিচুয়াল প্র্যাকটিস। মেডিটেশনের মাধ্যমে এই শামানিজম জার্নি করা হয়, এবং এখানে আর যারা তোমাকে হেল্প করে তারা হলো তোমার পাওয়ার অ্যানিমাল। দেখো, সব জিনিসেরই একটা পজিটিভ সাইডও আছে, একটা নেগেটিভ সাইডও আছে। এবার আমি যদি সেটার পজিটিভ সাইডটাকে মানি, তো সেটা ডেফিনেটলি পজিটিভ, মানে পজিটিভ ওয়েতেই কাজ করবে। নমস্কার, ফিরে এলাম আরেকটা নতুন এপিসোড প্রম্পট উইথ পারমিতায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের অতিথি হলো অরিন্দিতি সেন। অরুন্ধতিদি স্পিরিচুয়ালিটি নিয়ে অনেক কাজ করেছেন, ডিভাইন ইন্টারভেনশন নিয়ে অনেক কাজ করেছেন। অরুন্ধতি, ওয়েলকাম টু প্রম্পট উইথ পারমিতা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি অরিন্দিতি সেন। বাই প্রফেশন আমি একজন টিচার, তবে বহুদিন ধরে আমি 2009 থেকে আজ পর্যন্ত বিভিন্ন স্পিরিচুয়াল মডালিটি প্র্যাকটিস করে থাকি। আমার ভালো লাগে, নিজে এগুলো প্র্যাকটিস করি, এবং বহু স্টুডেন্ট আসে আমার কাছে শিখতে। শেখানোর চেষ্টা করি। আমি বলবো না যে আমি শেখাতে পারছি, মানে আমি এটাই মনে করি যে ঈশ্বর মাথার উপর থাকলে তিনি আমাকে যতটুকু ইনস্ট্রাকশন দিচ্ছেন, যেভাবে আমাকে চলতে বলছেন, আমি চেষ্টা করছি সেই পথে চলতে। চেষ্টা করছি মানুষকে কিছু সাহায্য করতে, কিছু তাদের প্রশ্নের উত্তর দিতে, এবং সবার সান্নিধ্যে থেকে সবার আশীর্বাদ পাওয়া, এটা আমার জীবনের একটা বড় লক্ষ্য। কি সাবজেক্টসে আপনি প্র্যাকটিস করেন, বা কি সাবজেক্টস নিয়ে আপনি হিলিং করেন মানুষের? আমি বিভিন্ন জিনিস নিয়েই প্র্যাকটিস করি। যেমন ট্যারো কার্ড রিডিং আমার একটা প্যাশনের মানে ভীষণ বড় একটা অংশ। ট্যারো কার্ড খুব ছোটোবেলাতে আমি শুনেছিলাম যে ট্যারো কার্ড বলে একটা জিনিস হয়। আর একটা আগ্রহ ছিল আমার। তারপরে জানি না কীভাবে আস্তে আস্তে অ্যাটাচড হয়ে গেলাম। ট্যারো কার্ড নিয়ে আমি প্র্যাকটিস করি। আমি এঞ্জেল থেরাপি যেটা বলে সেটা করি। এঞ্জেল হিলিং করি। এঞ্জেলদের সাথে কানেকশন করার চেষ্টা করি। ক্রিস্টাল হিলিং করি, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি, রিগ্রেশন যেটাকে বলে, সেটাও আমি বলবো যে আমি চেষ্টা করি। এখনও বলবো না যে আমি সম্পূর্ণ মানে সিদ্ধহস্ত, বাট চেষ্টা করি আমি করতে। পাস্ট লাইফ রিগ্রেশন ছাড়াও আমি আকাশিক রিডিং করি, আর এছাড়াও বিভিন্ন মডালিটি আমি প্র্যাকটিস করে থাকি। ভালো লাগে, এবং এখনও আমি শিখছি। শেখা আমার শেষ হয়নি এখনও পর্যন্ত। যেমন গুরু স্পেল, সেটাও আমি প্র্যাকটিস করে থাকি। অনেকের ধারণা আছে যে স্পেল মানে হয়তো মানে আগেইনস্ট দ্যাট ইউনিভার্সাল ল, বাট এটা কিন্তু তা নয়। এটা হচ্ছে মানুষের উপকারের জন্য সামান্য কিছু জিনিস, যেটাকে আমরা বলতে পারি যে এটা অল্টারনেটিভ সায়েন্স যেটাকে বলা হয়, সেই অল্টারনেটিভ সায়েন্সকে ব্যবহার করে কিছু এসেনশিয়াল অয়েল, কিছু হার্বস, এ ধরনের জিনিসগুলো ব্যবহার করে, এবং পার্টিকুলার কিছু ডেইটিকে ইনভোক করে এ ধরনের স্পেল বা রিচুয়াল করা হয়ে থাকে। আর এছাড়াও বেশ কিছু মডালিটি আমি প্র্যাকটিস করি, মানে শিক্ষার তো শেষ নেই, আর আমাদের মডালিটিরও শেষ নেই। তো সেগুলো আমি চেষ্টা করি, প্র্যাকটিস করি, এবং ভালো লাগে তাই করি। বাহ, খুব ভালো লাগলো দিদি। প্রথমেই আসবো এঞ্জেল নিয়ে। এই এঞ্জেল থেরাপিটা কি এটা একটু জানবো। অ্যাকচুয়ালি দেখো, এঞ্জেলকে তো আমরা বলে থাকি যে এঞ্জেল হলেন দেবদূত। তো এঞ্জেল অ্যাকচুয়ালি এরা হলেন মানে মেসেঞ্জার অফ গড। তো ঈশ্বর যে বার্তাগুলো আমাদের দেন,
যেগুলো আমরা সাধারণ মানুষ আমরা তো সেইভাবে ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারি না, কিন্তু এঞ্জেলরা যেহেতু আমাদের খুব কাছে থাকেন, তারা কিন্তু সবসময় আমাদের লাইফে ইন্টারভেন করেন যদি আমরা তাদের কল করি। তুমি যতক্ষণ কল না করবে এঞ্জেল কিন্তু তোমার কাছে আসবেন না, কিন্তু ওরা কিন্তু সবসময় আমাদের চারপাশে রয়েছে। কাজেই সেই এঞ্জেলদেরকে মাধ্যম করে আমরা কিন্তু আসলে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করি। কিভাবে ওই সম্পর্কটা স্থাপন করা যায় বা কানেকশনটা কি করে করা যায় দিদি? হ্যাঁ, সেই প্রসঙ্গে আসছি। দেখো, এঞ্জেলদের একটা স্তর থাকে, এঞ্জেলদের একটা মানে বিভিন্ন লেভেলে থাকেন এঞ্জেলরা। তো সেই লেভেলগুলোকে 3টে স্তরে ভাগ করা হয়েছে। এবার আমার যদি মনে হয় যে আমি এঞ্জেলের সাথে কানেক্ট করব, সবথেকে বড় কথা হচ্ছে মেডিটেশন। যারা কিছু জানেন না বা কোনোদিন হয়তো কিছু প্র্যাকটিস করেননি, কোনো স্পিরিচুয়াল মডালিটি প্র্যাকটিস করেননি, আমি তাদের জন্য বলবো যে আর কিছু না পারেন বসে 5 মিনিট একটু মেডিটেশন করুন। হয়তো এঞ্জেলের নাম আপনারা শুনেছেন, বিশেষ করে একজন এঞ্জেল আমাদের কাছে ভীষণভাবে পরিচিত, আর্কেঞ্জেল মাইকেল। তার নাম সবাই শুনেছেন। তো একটা ধূপ জ্বালিয়ে অথবা একটা ক্যান্ডেল জ্বালিয়ে কিছুক্ষণ ধরে মেডিটেশন করে দেখুন না, তার নামটা ধরেই একটু বলুন না যে আর্কেঞ্জেল মাইকেল, আমি তোমাকে ইনভোক করছি। সামান্য এইটুকু কথাই বলুন না। এটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল মডালিটিতে প্রাথমিক ধাপ, যেটাকে আমরা বলবো ইনিশিয়াল ধাপ, যে আমি কি করে কানেক্ট করব। তখন একটা ভেতর থেকে মানে তোমার যে অরা, সেখান থেকে তুমি একটা অ্যাট্রাকশন বুঝতে পারবে যে কিছু একটা তোমার ফিল হচ্ছে, তোমার চারপাশে তুমি কাউকে একটা ফিল করতে পারছো। মানে অনেক বিশাল বড় জিনিসের মধ্যে আগেই না গিয়ে ছোট ছোট জিনিসগুলো দিয়ে শুরু করা যেতে পারে। আর্কেঞ্জেল মাইকেল, আমি তোমাকে ইনভোক করছি, আমি তোমাকে ইনভোক করছি। কিন্তু তুমি যখন এঞ্জেলের সাথে কানেকশন করছো, তোমাকে তোমার পার্টিকুলার ইস্যুটা বলতে হবে যে তুমি কিসের জন্য কানেকশন করছো। যে আমি আমার হোম প্রোটেকশন চাইছি, বা আমি আমার রিলেশনশিপ প্রোটেকশন চাইছি, বা আমি আমার বাচ্চাদের পড়াশোনার জন্য একটা গাইডেন্স চাইছি। তুমি দেখবে যে তুমি কোনো না কোনোভাবে ঠিক সেই গাইডলাইনটা পাবে। হয় তোমার কোনো স্বপ্নে তুমি পাবে, অথবা তুমি তোমার কোনো মেসেজে পাবে। তুমি দেখছো মোবাইল স্ক্রল করতে করতে এমন একটা মেসেজ তুমি পেলে, তোমার মনে হলো যে তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে গেলে। একদমই। হোয়াট ইজ এঞ্জেল নাম্বার দিদি? এঞ্জেল নাম্বারগুলো হচ্ছে এঞ্জেলদের মেসেজ অ্যাকচুয়ালি, আচ্ছা। এবং রিপিটেটিভ প্যাটার্নে আমরা সেগুলোকে দেখতে পাই। এঞ্জেল নাম্বার অনেকে বলে থাকেন, জিজ্ঞেস করে দিদি 333 দেখলাম, দিদি 222 দেখলাম, এগুলোর মানে কি? দেখো, প্রত্যেকের জন্য কিন্তু এঞ্জেল নাম্বার যেগুলো, তার মানে আলাদা আলাদা হয়। এমনকি তুমি তোমার নিজের এঞ্জেল নাম্বারও বের করতে পারো যদি তোমার বার্থ চার্ট দেখে, তোমার ডেট অফ বার্থ দেখে সেগুলোকে অ্যাড করো। হয়তো তোমার ডেট অফ বার্থে যে নাম্বারগুলো বেরোলো, দেখলে তোমার সেই নাম্বারগুলো অ্যাডেড নাম্বার হলো 9। এবার 9 নাম্বারটা হতে তোমার হয়তো ওটাই হলো তোমার পার্সোনাল এঞ্জেল নাম্বার। বাট এটাতে কিন্তু তুমি কাউকে জিজ্ঞেস করতে যেও না বা গুগল করতে যেও না যে 9 মানেটা কি। তোমার ইনটিউশন যেটা মনে হবে সেই সময়, যে আমি এইটা চেয়েছিলাম এঞ্জেলের কাছে, আমি এটা প্রার্থনা করেছিলাম, তুমি জানবে তোমার ওই 9 নাম্বারটা তোমাকে সেই সংকেতটাই দিলে। আচ্ছা। আর এছাড়াও যে এঞ্জেল নাম্বার, আমার যেটা মনে হয়েছে, এক একজন এক একভাবে বলেন। যেমন 333 এঞ্জেল নাম্বারের মানেটা কি অনেকেই বলেন। আমি বলি যে 3+3+3 এভাবে অ্যাড করো। 3+3+3 তুমি অ্যাড করলে কত পাচ্ছ? 9 পাচ্ছ। সেখানেও তুমি দেখো যে 9 নাম্বারটা, আমি অনেক সময় এটাকে আমার ট্যারো কার্ডের সাথেও কানেক্ট করি। আচ্ছা। ট্যারো কার্ডের আমাদের মেজর আরকানাতে 9 নাম্বার কি আছে, সেই 9 নাম্বার কার্ডের সাথে সেটাকে যখনই তুমি অ্যাড করবে, তখন তুমি বুঝতে পারবে যে আমাকে এই পার্টিকুলার নাম্বারটা একটা স্পেশাল কিছু মেসেজ দিচ্ছে। তুমি তোমার ডেট অফ বার্থ অ্যাড করে তুমি দেখলো তোমার 10 হচ্ছে, নাম্বারটা তোমার মেইন নাম্বার হচ্ছে তোমার 10। সেটাকেও আমি কিন্তু আমার ট্যারো কার্ডের সাথে অ্যাড করি। যে হুইল অফ ফরচুন, ট্যারো কার্ডের মেজর আরকানের নাম্বার হলো হুইল অফ ফরচুন। তুমি কানেক্ট করো যে তোমার 10 নম্বর কার্ডে আমাকে বলছে মেজর মানে হুইল অফ ফরচুন, আমার এঞ্জেল নাম্বার, তার মানে আমার সামনে এঞ্জেল বলছেন হয়তো তোমার কোনো এমন পরিস্থিতি ছিল যেখান থেকে তুমি বেরোতে পারছিলে না। হয় কোনো ট্রমা তুমি ফেস করছিলে, অথবা ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস হচ্ছিল, অথবা তোমার মনে হচ্ছিল যে আমি জীবনে কোনো একটা পার্টিকুলার জায়গায় প্রগ্রেস করতে পারছি না। তুমি বুঝতে পারবে যে এঞ্জেল তোমাকে মেসেজ দিল, সেই সময়টা এসেছে, এবার তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করছে। তখন তোমার জন্য কিন্তু ওটাই এঞ্জেল মেসেজ। রাইট, রাইট। দিদি এবার তো বুঝলাম, এবার নেক্সট ক্যাটেগরিতে আসি। ক্রিস্টাল, আপনি ক্রিস্টাল নিয়ে কাজ করেন। তো এই ক্রিস্টালটা কি করে কাজ করে? হাউ ইট ওয়ার্কস? ক্রিস্টালটা কিন্তু বিভিন্ন মানুষের জন্য কিন্তু বিভিন্নভাবে কাজ করে, এবং ক্রিস্টাল কাজ করার পেছনেও
একটা মহা মন্ত্র আছে জানো তো, এই মন্ত্রটা হচ্ছে কি বলো তো, তোমার ইন্টেনশন। ধরো তুমি জানো না যে ক্রিস্টাল কি বা আমি কোন ক্রিস্টালটা নেবো, আর তুমি একটা এক্সিবিশনে গেছো, তোমার সামনে অনেক ক্রিস্টাল রয়েছে, বুঝতে পারছো না যে আমি কোনটা নেব। তোমার ক্রিস্টাল স্টাডি সেইভাবে, সাধারণ মানুষের জন্য বলছি, সবাই তো ক্রিস্টাল স্টাডি করতে পারেন না, যেহেতু আমি একটা ক্রিস্টাল চুজ করে নিলাম, তার মানে ওই যে ক্রিস্টালটা তুমি চুজ করলে, তুমি কিন্তু ক্রিস্টালকে চুজ করলে না, ক্রিস্টাল তোমাকে চুজ করলো। মানে আমি যদি কোয়েশ্চেন করি তোমাকে, হাউ ডু আই চুজ দ্য রাইট ক্রিস্টাল? হ্যাঁ, একদম। তোমার মনে হলো যে 5টা ক্রিস্টালের মধ্যে একটা ক্রিস্টাল তুমি দেখলে, সেটা হলো অ্যামেথিস্ট, তুমি হয়তো জানো না সেটা অ্যামেথিস্ট, বা তুমি সেটা চুপ তুলে নিলে যে না, এই ক্রিস্টালটা আমার ভীষণ ভালো লাগছে, তার মানে দ্যাট টাইম দ্যাট ক্রিস্টাল ইজ আ রাইট ক্রিস্টাল ফর ইউ। এবার ওই ক্রিস্টালটাকে হাতে নিয়ে তুমি প্রেও করতে পারো, তোমার হয়তো কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছে সেজন্য তুমি প্রে করতে পারো, তোমার হয়তো কোনো হেলথ ইস্যু হচ্ছে সেজন্য তুমি প্রে করতে পারো, বা তোমার মনের অন্য কোনো উইশ রয়েছে যেটা তুমি ফুলফিল করতে চাও সেজন্যও তুমি করতে পারো। আবার অ্যামেথিস্ট এলিক্সিরও তুমি খেতে পারো, জলে ওটাকে ডুবিয়ে দিয়ে ঘন্টা দিয়ে রাখার পরে যদি বিশ্বাস থাকে, তাহলে ওই অ্যামেথিস্ট এলিক্সিরও কিন্তু বলা হয় যে তোমার শরীরের ভেতরে যদি কোনো নেগেটিভিটি থাকে, নেগেটিভ থট থাকে, বা কোনো রকম ডিজিজ থাকে, সেগুলো কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যায়। তা আমি কী করে বুঝবো দিদি উইচ ইজ দ্য রাইট ক্রিস্টাল ফর মি, অ্যান্ড আমি কী করে বুঝবো যে কোন ক্রিস্টালটা আমাকে প্রোটেক্ট করছে? ক্রিস্টাল প্রোটেক্টিভ ক্রিস্টাল যদি বলো, সেখানে ক্রিস্টাল প্রোটেকশনেরও কিন্তু কতগুলো ক্যাটাগরি আছে। আচ্ছা, যে তুমি কি ধরনের প্রোটেকশন চাইছো, তোমার হোম প্রোটেকশন চাইছো, না তোমার অরা প্রোটেকশন চাইছো, না তোমার রিলেশনশিপ প্রোটেকশন চাইছো, সেই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে তখন একটু ক্রিস্টাল একটু স্টাডি করার দরকার আছে। যেমন তুমি যদি ভাবো যে তোমার হয়তো মনে হচ্ছে যে আমার চারপাশে কিছু একটা নেগেটিভিটি কাজ করছে, যেটা আমার বিভিন্ন আমার ক্যারিয়ারে অবস্টাকেল ক্রিয়েট করছে বা আমার হেলথ ইস্যু তৈরি করছে, তখন সেইগুলোকে যদি তুমি ডিলিট করতে চাও, তুমি ব্ল্যাক অবসিডিয়ান ব্যবহার করতে পারো। আচ্ছা, ব্ল্যাক অবসিডিয়ান, তুমি ক্রিস্টাল প্যান যেটা হয় সেগুলো তুমি হাতে পরতে পারো, বা ব্ল্যাক অবসিডিয়ানের একটা বড় চাঙ্ক তুমি বাড়িতে রাখতে পারো। তোমার যদি মনে হয় যে না, আমার হাউস প্রোটেকশনও দরকার, বা আমার বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না ঠিকমতো, সেরকম প্রোটেকশনও দরকার, আর কিছু যদি তোমার কাছে না থাকে, ক্লিয়ার পটস সব পারপাসে ব্যবহার করতে পারো। ক্লিয়ার কোয়ার্টজে তুমি মালাও করতে পারো, ক্লিয়ার কোয়ার্টজে তুমি হাতে ব্যান্ডও করতে পারো, আবার ক্লিয়ার কোয়ার্টজ তুমি হোম প্রোটেকশনের জন্য বাড়িতে রাখতে পারো। ক্লিয়ার কোয়ার্টজ হচ্ছে একটা এমন কমন ক্রিস্টাল যেটা সব কিছুতে কাজ করে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এত কিছু জানার জন্যে। আচ্ছা, নেক্সট আমি জিজ্ঞেস করবো যে ক্রিস্টাল এবং এঞ্জেল এই দুটো তো আমরা বুঝলাম, হাউ আর দে অ্যাসোসিয়েটেড? অ্যাকচুয়ালি কি হয়, আমরা এঞ্জেলকে যখন ইনভোক করি, আমরা বলি না যে পুজো যখন করি বাড়িতে, হয়তো আমরা পুজো খেয়েছি, সুগন্ধি ধূপ যখন আমরা জ্বালাই, একটা পার্টিকুলার মানে একটা কমন ধূপ জ্বালালে তুমি, আর তুমি একটা ব্র্যান্ডেড সুগন্ধি ধূপ জ্বালালে, তার মধ্যে তফাৎটা কী হয়? ব্র্যান্ডেড সুগন্ধি ধূপ যেটা জ্বালালে তোমার পুরো অ্যাম্বিয়েন্সটাকে, এনভায়রনমেন্টটাকে আরও ওটাকে পিউরিফাইড করলো, আরও ওটাকে মানে একটা সুন্দর গন্ধেই মনটা ভরে যায়, একটা পুজোর পরিবেশ তৈরি হয়। ঠিক সেই রকমই এঞ্জেলকে ইনভোক করার আগে যদি ক্রিস্টাল হাতে নিয়ে ইনভোক করা হয়, বলা হয় যে এঞ্জেলটাতে সাড়া দেন। যেমন আর্কএঞ্জেল মাইকেল, যে মানে যিনি সবার কাছে খুবই পরিচিত, ভীষণ পপুলার, মানে জাস্ট লাইক ফিল্মের হিরোর মতো উনি পপুলার। তা তুমি হাতে যদি অ্যামেথিস্ট হাতে নিয়ে তুমি যদি প্রেয়ার করো যে আর্কএঞ্জেল মাইকেল, আমি তোমাকে ইনভোক করছি, এবার তোমাকে কিন্তু সবসময় এঞ্জেলকে ইনভোক করতে গেলে ক্রিস্টাল হাতে থাকলেও তোমার ইস্যুটা তোমাকে এঞ্জেলকে বলতে হবে। এঞ্জেলরা বলেন যে তুমি আমার কাছে কী হেল্প চাও, সেই ইস্যুটা তোমাকে বলতে হবে, যে আমি আমার হোম প্রোটেকশন চাইছি, বা আমার কোনো একটা কাজ আটকে গেছে, বা আমার কোথাও মানি স্টাক হয়ে গেছে, বা আমি কোনো একটা পার্টিকুলার রিলেশনশিপ থেকে, টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে পারছি না, অথবা আমি একটা সুন্দর রিলেশনশিপকে চাইছি সেটা পাচ্ছি না, এই ইস্যুগুলো তোমাকে বলতে হবে। তখন দেখবে যে ওই অ্যামেথিস্ট হাতে নিয়ে যখন তুমি প্রে করছো আর্কএঞ্জেল মাইকেল বে, উনি কিন্তু সাড়া দেবে। কারণ এঞ্জেলের অরা, অ্যাকচুয়ালি এঞ্জেলের মানে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। আমরা বলি এঞ্জেলদের অরা, অ্যাকচুয়ালি কিন্তু এঞ্জেলরা কিন্তু দে আর জাস্ট রে অফ লাইট। রাইট, রাইট। মানে দে ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার ফিগার, বা ওনাদের এরকম কিছু নেই যেটাতে আমরা বলতে পারি যে ওনাকে এরকম দেখতে, ওনার ব্লু অরা, ওনার ইয়েলো অরা। হ্যাঁ, এগুলো বলা হয় ঠিকই, কিন্তু আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি যে এঞ্জেলদের হচ্ছে, ওরা বলেন রে অফ লাইট। এবার সেই রে অফ লাইট
এই ভেবে যখন তুমি প্রেয়ার করছো পার্টিকুলার কোনো ক্লিয়ার কোর্স হাতে, আর যদি কিছু না থাকে ক্লিয়ার কোর্স হাতে নিয়ে প্রে করো। ক্লিয়ার কোর্স একটা খুব কমন ক্রিস্টাল, যেটা সবার বাড়িতে মোটামুটি থাকে এবং যেটা সবাই মোটামুটি চেনে, খুব কমন ক্রিস্টাল। ঠিক আর্কাঞ্জেল মাইকেলের মতো ক্লিয়ার কোর্সও খুব কমন ক্রিস্টাল। তো সেই ক্লিয়ার কোর্সকে হাতে নিয়ে প্রে করলেও যে কোনো এঞ্জেলকেই তুমি ডাকো না কেন, তুমি আর্কাঞ্জেল মাইকেলকেও ডাকতে পারো, তুমি আর্কাঞ্জেল রাফায়েলকেও ডাকতে পারো, আর্কাঞ্জেল ইউরিয়েলকেও ডাকতে পারো, বাট ইন্টেনশন শুড বি দেয়ার। ইন্টেনশনটা মানে তোমাকে তখন এটা ভাবতে হবে এই ক্রিস্টালটা পার্টিকুলার এই আর্কাঞ্জেলের জন্যই, আমি হাতে যেটাকে রাখলাম এটা এই আর্কাঞ্জেলের জন্যই, এইটা তোমাকে মনে বিশ্বাস রাখতেই হবে, তবে কিন্তু সেটা ডেফিনেটলি কাজ করবে। হ্যাঁ, বিশ্বাসে বিলাই বস্তু, ডেফিনেটলি, একদম। দিদি, নেক্সট আপনার যেটা রয়েছে, আপনার প্র্যাকটিস যেটা রয়েছে সেটা হলো আকাংক্ষিক রিডিং। এইটা কি যদি জানি, এটা ভেরি নিউ কনসেপ্ট এবং খুব কম লোকেরা জানে। এটা যদি আকাশিক একদম একদম। অ্যাকচুয়ালি দেখো, আকাশিক রিডিং বলতে আমরা যেটা বুঝি ইউনিভার্সাল একটা লাইব্রেরি। আমরা যেমন আমাদের ফিজিক্যাল লাইব্রেরিতে গেলে লাইব্রেরিতে ঢোকার আগে আমাদের আইডি কার্ড দেখাতে হয়, অথবা আমাদের পারমিশন নিতে হয়, বা বেশ কিছু অ্যাক্সেসরিজ আমাদের বাইরে রেখে ঢুকতে হয়, যেগুলো একটা সাধারণ লাইব্রেরিতে ঢোকার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তো আকাশিক লাইব্রেরিতেও কিন্তু ঠিক তাই। আকাশিক লাইব্রেরিতে ঢুকতে গেলে আমাকে সেই লাইব্রেরি যিনি গেট কিপার, আমি জানি না তিনি কে হবেন, কারণ এক একজনের আকাশিক রিডিং করতে গিয়ে আমি এক একজন সেই প্রহরীকে দেখেছি যারা মানে সারা দিন রাত ওই ইউনিভার্সাল লাইব্রেরিকে পাহারা দিয়ে চলেছেন। মানে আমি গেলাম আর কারো আকাশিক রিডিং দেখে চলে এলাম না। আকাশিক রিডিং হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো মানুষের পাস্ট, প্রেজেন্ট এবং একটা প্রপোর্শনের ফিউচার সম্পর্কে কথা বলে। ও আচ্ছা, সেখান থেকে আমরা জানতে পারি যে এই মানুষটার জীবনে কি ঘটেছে বা কি ঘটতে চলেছে, বা এর কিছু রিমেডি আছে কি না, বা কি করলে এর উন্নতি হতে পারে, বা কি করলে যে অবস্টাকেলগুলো সে মানুষটি সেই সময় ফেস করছে সে অবস্টাকেলগুলো থেকে সে বেরোতে পারে। তবে অবশ্যই আকাশিক রিডিংয়েরও কিন্তু একটা লিমিটেশন আছে। ধরো আমি তোমার আকাশিক রিডিং রিড করছি, তুমি বললে দিদি আমাকে একটা আমার আকাশিক রিডিং করে দাও। সেখানে আমার যিনি আকাশিক রিডিং করতে গেলে যিনি আমার স্পিরিট গাইড সবসময় আমার লেট ফাদার থাকে আর গৌতম বুদ্ধা থাকে। আচ্ছা, আর এবার তোমার যিনি স্পিরিট গাইড কে হবেন আমি কিন্তু ততক্ষণ জানতে পারবো না যতক্ষণ না আমি মেডিটেশন করে সেই লেভেলে উঠতে পারবো। তোমার যিনি স্পিরিট গাইড থাকবেন তার কাছে গিয়ে আমাকে পারমিশন নিতে হবে যে আমি ওর আকাশিক রিডিংটা দেখতে চাইছি, পারমিতার আকাশিক রিডিংটা আমি দেখতে চাইছি, আমি কি দেখতে পারবো? উনি যদি আমাকে পারমিশন দেন, অবশ্যই তার আগে তোমার পারমিশন আমাকে নিতে হবে, যেটা আকাশিক রিডিংয়ের সবচেয়ে বড় রুল। যার রিডিং তুমি করবে সে তার পুরো কনসেন্ট তোমাকে নিতে হবে যে হ্যাঁ আমি তোমাকে আমার আকাশিক রিডিং করার পারমিশন দিলাম। এইবার ওই তোমার স্পিরিট গাইড আমাকে যতটুকু দেখাবেন, উনি আমাকে বললেন যে তোমার এই পারমিতার আকাশিক রিডিং আমি এত পর্যন্ত দেখাতে পারবো, তার বেশি আর নয়। আমি কিন্তু ততটুকুই দেখতে পারবো। যদি কোনো অবস্টাকল না থাকে, যদি কোনো বাধা না থাকে, যদি আমি পুরোটা দেখতে পারি তাহলে আমি পুরোটাই দেখে দেবো। তো এবং সবসময় যে আকাশিক রিডিং দেখা মানে, অনেকে বলেন দিদি আমি এরকম প্রশ্নেরও সম্মুখীন হয়েছি, আমার আকাশিক রিডিংয়ে কটা পেজ ছিঁড়ে পেজ, এখানে ওই মাপার ওই স্কেলটা আমাদের কাছে নেই যেটা দিয়ে আমরা মেজার করব। সবসময় ওইভাবে থাকে না, কিছু সিম্বল থাকে, কিছু কথা থাকে, বা কিছু ভিশন থাকে, সেইগুলো থেকে আমাকে বুঝতে হবে যে আমি এই লোকটি সম্পর্কে কি বলতে পারছি, আমি কি তথ্য বা কি ইনফরমেশন আমি ওর সম্পর্কে জানতে পারছি। সবসময় সেখানে লিখিত কিছু থাকে না, একটা ভিশন আমাকে ডাকে, কিছু কথা হবে কানে শুনলাম, কিছু সিম্বল আমাকে দেখালো, সেইগুলো থেকে আমাকে উদ্ধার করতে হবে তার আকাশিক রিডিং কি। আচ্ছা, আকাশিক রিডিং আর পাস্ট লাইফ রিগ্রেশন, আপনি তো পাস্ট লাইফ রিগ্রেশনও করেন, এর ডিফারেন্সটা কি? দেখো, প্রথম কথা, আকাশিক রিডিংয়ের যে স্প্যানটা সেটা অনেকটা ব্রড। পাস্ট লাইফ রিগ্রেশন এবং আকাশিক রিডিং দুটোই হচ্ছে খুব ডিপ লেভেলের মোডালিটি, স্পিরিচুয়াল মোডালিটি। প্রচুর সাধনা না করলে এই মোডালিটিগুলোর মধ্যে ইন করা যায় না। শুধু
মানে পাস্ট লাইফ রিগ্রেশন বা আকাশিক রিডিং এই দুটোকে নিয়ে সাধনা মানে আমি বলতে চাই সেটার সাথে একেবারে মানে অন্তরাত্মার সাথে সেটা নিতে হবে, সেই ব্যাপারটাকে মিশে যেতে হবে, তা না হলে হয় না। পাস্ট লাইফ রিডিংও একটা বিরাট বড় মোডালিটি, সেটা শেখাও খুব ধৈর্যের ব্যাপার। আর পাস্ট লাইফ রিগ্রেশনে অ্যাকচুয়ালি যে ক্লায়েন্ট সে হয়তো তার প্রিভিয়াস পাস্ট লাইফ দেখলো, অনেকে 2-3টে পাস্ট লাইফও দেখ, সেই পাস্ট লাইফগুলো দেখে তার প্রেজেন্ট লাইফের যদি কিছু ট্রমা থেকে থাকে, সেই প্রেজেন্ট লাইফের ট্রমা থেকে হিল করার রাস্তা সে একটা খুঁজে পায়। যদি খুব থেরাপিস্ট যিনি হবেন, যদি তিনি খুব স্কিল্ড থেরাপিস্ট হন এবং যিনি দেখছেন ক্লায়েন্ট তার মধ্যে যদি যথেষ্ট ধৈর্য থাকে, যদি কোঅপারেটিভ ক্লায়েন্ট হন এবং যদি স্কিল থেরাপিস্ট হয়, দুজনের সমন্বয় দরকার, দুজনের কন্ট্রিবিউশন দরকার একটা থেরাপি করতে গেলে। কারণ অনেক মানুষই ভুলে যান যে দিস ইজ রিগ্রেশন, মানে এটা একটা টোটালি থেরাপি যেখানে দুটো মানুষেরই সমান দায়িত্ব থাকা দরকার। যিনি করাচ্ছেন থেরাপিস্ট তাকেও খুব স্কিল্ড হতে হবে, খুব ধৈর্য সহকারে ক্লায়েন্টের কী সুবিধে কী অসুবিধে সেটা বুঝে তাকে সমানে খুব প্যাশনেট হার্ট নিয়ে তার সাথে ডিল করতে হবে। সেই হয়তো তার প্রিভিয়াস একটা লাইফ দেখলো, কি অনেক সময় অনেকে 2-3টে লাইফও দেখে ফেলতে পারে, সেইখানে তার কি তার সাথে কি ঘটেছিল, কোনো দুঃখজনক ঘটনা ঘটেছিল বা তার কি ট্রমা ছিল যেটার সূত্র সে হয়তো বা সেইখান থেকে কিছু জিনিস হচ্ছে তার এই প্রেজেন্ট লাইফে ক্যারি ফরওয়ার্ড হয়েছে, সে হয়তো সেখান থেকে কিছু ক্লু পেলো তার এই লাইফের যে ট্রমাগুলো হয়েছে সেগুলো হিল করার। পাস্ট লাইফ রিগ্রেশনের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়। পাস্ট লাইফ রিগ্রেশনের ক্ষেত্রেও একটা ফিউচার মানে কি বলবো, ফিউচার তার কীরকম হবে সেরকম একটা কনসেপ্ট করে দেওয়া যায়, যে সেটাও একটা মেডিটেটিভ ওয়েতে গিয়ে যে তুমি চিন্তা করো, যে তুমি ভাবো, যে ইম্যাজিন করো যে তোমার ফিউচারটাকে তুমি এইভাবে তৈরি করতে চাইছো, রাইট? সেটাও হয় পাস্ট লাইফ রিগ্রেশনের ক্ষেত্রে। কিন্তু সেখানেও থেরাপিস্ট এবং যে ক্লায়েন্ট দুজনেরই সমান কন্ট্রিবিউশন দরকার। থেরাপিস্ট যেমন তাকে দেবে, ক্লায়েন্টেরও সেটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকা দরকার। আর পাস্ট লাইফ রিগ্রেশনের একটা ব্যাপার হচ্ছে এখানে কিছুটা পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে হচ্ছে একটা মানে থেরাপিস্টের ওপরে, কারণ থেরাপিস্ট দেখাচ্ছে, ঠিক আছে, থেরাপিস্ট দেখাচ্ছে মানে পাস্ট লাইফে যে ক্লায়েন্ট সে এক্সপিরিয়েন্স করছে। আর আকাশিক রিডিংয়ের ক্ষেত্রে যেমন আকাশিক রিডার যিনি হন তিনি কিন্তু পুরো ব্যাপারটাকে মানে চোখের সামনে, দ্যাট ইজ আকাশিক রিডিং ইটস এ চ্যানেল মেসেজ, ডাইরেক্ট মেসেজটা চ্যানেলিং হচ্ছে, সেই মানে ওই চ্যানেল মেসেজটা বিভিন্ন ফর্মে হতে পারে, থ্রু ভিশন হতে পারে, থ্রু সিম্বলস হতে পারে, থ্রু মানে আকাশিক রিডার যদি তার কোন মানে ক্ষমতাটা তার বেশি আছে, কোন ক্লিয়ারেন্সটা তার বেশি আছে, সে কি ক্লিয়ার অডিয়েন্স নাকি ক্লিয়ার পয়েন্ট নাকি ক্লিয়ার কনসিয়েন্স নাকি ক্লিয়ার, মানে কোন ক্লিয়ারটা তার বেশি সেই অনুযায়ী সে ওই ভিশনগুলোকে ক্যাচ করে, অথবা সেই শব্দগুলোকে ক্যাচ করে, অথবা সেই সিম্বলগুলোকে ক্যাচ করে, রাইট? ব্যাপারটা হচ্ছে এইখানে এরকম চলছে আর কি আগে। নেক্সট সেগমেন্ট দিদি, মানে তোমার তো রিসার্চ এবং তোমার এত কিছু তুমি করেছো, এত কিছু রিসার্চ করেছো, সামানিক অ্যানালিসিস। হ্যাঁ, সামানিক অ্যানালিসিসটা কি বা সামানিক রিডিংটা কি, এটা যদি একটু এক্সপ্লেন করো। দেখেন একদম দেখো, সামানিকও কিন্তু আমার তো মনে হয় যে আমাদের যত রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে, মানে সামানিক হচ্ছে এনশিয়েন্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট স্পিরিচুয়াল প্র্যাকটিস। আচ্ছা, শামানিজম এবং শামানিজম যেটা, সেটা কিন্তু একসাথে অনেকগুলো দেশে শুরু হয়েছিল, মানে বলা যায় না যে কোন দেশে এটা প্রথম শুরু করেছিল। সেন্ট্রাল এশিয়া, সাইবেরিয়া থেকে শুরু করে প্রথম যখন শুরু হয় ব্যাপারটা, শামান যাদের বলা হতো অ্যাকচুয়ালি তারা ছিলেন এক ধরনের আমরা যদি বলি বাংলা ভাষায় চিকিৎসক। শামান কথাটাকে বলা হতো হি হু নোজ। আচ্ছা, এবং এই শামানিজম হচ্ছে একটা জার্নি। শামানিজমের 3টে স্তর হয়, একটা হচ্ছে লোয়ার ওয়ার্ল্ড, একটা হলো মিডল ওয়ার্ল্ড, একটা হলো আপার ওয়ার্ল্ড। সেখানে লোয়ার ওয়ার্ল্ডে মানুষরা বেশি মানে জার্নিটা বেশি করা হয়ে থাকে। এখানে শামানিজমের মধ্যে কতগুলো জিনিস থাকে, মানে এরা আমাদেরকে হেল্প করেন এই জার্নিতে। তার মধ্যে একজন হচ্ছে স্পিরিট গাইড। এই স্পিরিট গাইড যে কেউ হতে পারে। শামানিজম জার্নিতে শামান যখন তোমাকে ওই জার্নিতে নিয়ে যাবেন, মানে যে ক্লায়েন্ট ধরো, মানে এটা হচ্ছে এক ধরনের হিলিং প্রসিডিওর। মানে এরা শামান যারা ছিলেন
তারা বিভিন্ন ধরনের সিকনেস, বিভিন্ন ধরনের অসুখকে তারা হিল করতে। এবার এই হিল করার যে মাধ্যমটা, এই ব্যাপারটার সাথে অনেকগুলো জিনিস জড়িত, রাইট? অনেকগুলো জিনিস জড়িত, এবং এই শামানিজমে, শামানিক জার্নিতে তুমি অনেক কিছু ফিল করবে যখন তোমাকে শামান তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাবেন মানে কিন্তু তুমি ফিজিক্যালি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছ না, সবই হচ্ছে মেডিটেশনের মাধ্যমে। সবই হচ্ছে মেডিটেশনের মাধ্যমে তোমাকে স্পিরিট গাইড, সে তোমার একটা ব্যানিয়ন্ট্রিও হতে পারে। আচ্ছা, তোমার যে স্পিরিট গাইড সে হতে পারে কোনো রিভার, তোমার যে স্পিরিট গাইড সে হতে পারে কোনো মাউন্টেন। মেডিটেশনের মাধ্যমে এই শামানিজম জার্নি করা হয়, এবং এখানে আর যারা তোমাকে হেল্প করে তারা হলো তোমার পাওয়ার অ্যানিমাল। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ সব দিকে আমাদের প্রত্যেকটা মানুষেরই পাওয়ার অ্যানিমাল থাকে। একজন কেন, প্রত্যেকবার অনেকের ক্ষেত্রে 2-3জন করেও পাওয়ার অ্যানিমাল থাকে। তো এই শামানিজমের ক্ষেত্রে এই পাওয়ার অ্যানিমালরা কিন্তু তোমার সাথে সাথে চলবে, যাবে, মানে তোমার যে এক্স্যাক্ট ডেস্টিনেশনটা কোথায় সেখানে থ্রু মেডিটেশনে জার্নিটা হয়, ওরা তোমাকে পৌঁছে দিতে সাহায্য করবে। এবং এই শামানিক জার্নিতে আর একটা খুব মজার ব্যাপার হচ্ছে ড্রামিং অ্যান্ড ডান্সিং। আচ্ছা, এখানে যখন শামান যারা ছিলেন তারা কি করতেন, ওই ক্লায়েন্টদের সাথে, মানে যার যে অসুস্থ বা যার হিলিং করা হচ্ছে তাদেরকে যখন নিয়ে যেতে, ওই ড্রামিংটা, ড্রাম বাজানোর যে আওয়াজটা, ওই যে গম গম করে একটা আওয়াজ বা ঢমঢম করে যে ড্রামের আওয়াজটা, আর তারা কি করতেন, এটা হচ্ছে স্পিরিটদের ইনভোক করা। ডান্সিং, তারা এদের সাজ পোশাকটা ছিল অনেকটা রেড ইন্ডিয়ানদের মতো। তো ওই ডান্সিং মানে ওই রকমভাবে আগুন জ্বালিয়ে, এখানে আগুন জ্বালানোর অর্থ কিন্তু ফায়ার এলিমেন্টকে ইনভোক করা। ওকে, ঠিক আছে, তার চারপাশে ঘুরে ঘুরে নাচ করতেন তারা, এবং যে মানুষটির জন্য এই জার্নিটা করা হচ্ছে সেই মানুষটি কি বার্তা পেল, স্পিরিটের কাছ থেকে সে কী মেসেজ পেল। হয়তো তুমি দেখলে যে মেডিটেশনে দেখলে যে তোমার চারপাশে প্রচুর জল, অথবা তুমি দেখছো কিছু ওয়াটার অ্যানিমাল, কুমির দেখছো বা অন্য কিছু ওয়াটার অ্যানিমাল দেখছো, তার মানে হচ্ছে কি সেই মানুষটির জীবনে ইমোশনের খুব অভাব, কারণ জল হচ্ছে আমাদের ওয়াটার এলিমেন্ট। এখানেও কিন্তু তোমাকে সমস্ত এলিমেন্টের থ্রু তুমি কিছু না কিছু উত্তর এখানে পাচ্ছ। অনেকে দেখেন যে তারা জলের মধ্যে পড়ে যাচ্ছেন বা তাদের উপরে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, তার মানে তাদের কিন্তু সেখানে আর্থ এলিমেন্টের দরকার, তাদের লাইফে আর্থ এলিমেন্টের অভাব, মাটি অর্থাৎ আর্থের সাথে কানেকশন করা হচ্ছে। তো শামানিক জার্নিটা ঠিক এইভাবেই করা হয়, আর এটা মানে পুরো ব্যাপারটাই থ্রু মেডিটেশন হয়, কিন্তু থ্রু মেডিটেশন একটা অদ্ভুত উত্তর পাওয়া যায়। অর্থাৎ তোমার লাইফে ওয়াটার এলিমেন্টের অভাব, তোমার লাইফে আর্থ এলিমেন্টের অভাব, আর্থ এলিমেন্ট মানে মূলাধার চক্র, মানে তোমার লাইফে ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছে। ওয়াটার এলিমেন্ট মানে ইমোশনের অভাব, মানে তোমার লাইফে কোথাও না কোথাও একটা রিলেশনশিপ প্রবলেম হচ্ছে। সেই রিলেশনশিপটা তোমার পার্টনারের সাথেও হতে পারে, তোমার ছেলেমেয়ের সাথেও হতে পারে, বাবা মার সাথেও হতে পারে। এই প্রবলেমগুলোকে তোমার রিমুভ করতে হবে। আচ্ছা, বাহ, মানে অনেকটা জানলাম, অনেক, মানে এটা একদমই নিউ কনসেপ্ট, মানে অনেক খুব কম লোকই মনে হয় প্র্যাকটিস করে। হ্যাঁ, মানে শামানিজম আমাদের এখানে আমি জানি না, মানে আমার যে কয়েকজন বন্ধু আছে এরা বেশিরভাগই মহারাষ্ট্রতে থাকে যারা শামানিক প্র্যাকটিস করেন। তো আমি জানি না কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে কনসেপ্টটা ভীষণ নতুন। হ্যাঁ দিদি, নেক্সট সেগমেন্ট এবং লাস্ট সেগমেন্টে আসি, হুডু। হ্যাঁ, এই বুডু স্পেল কি বুঝি এটা দিয়ে? এটা তো নিয়ে অনেক কিছু শুনি, নেগেটিভসও শুনি, পজিটিভসও শুনি। এটা যদি অরিজিনেটেড কোথায় হয়েছে এবং এটার পজিটিভ নেগেটিভস কী আছে, এটা দিয়ে কী করে মানুষের হেল্প হয়, সমস্ত কিছু একটু জানতে চাইবো। হ্যাঁ, দেখো, কুডু স্পেলটা অ্যাকচুয়ালি একটা আফ্রিকান আমেরিকান কনসেপ্ট ছিল। আচ্ছা, কুডু স্পেল, এবার প্রথমেই বলি যে অনেকে ভাবেন যে স্পেল মানে হয়তো যেটাকে বাংলা ভাষায় বলে তুকতাক করা বা তন্ত্র করা। হুডু কিন্তু অ্যাকচুয়ালি তা বলে না, কারণ হুডু স্পেলে আমরা যেগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্ডেলস, বিভিন্ন এসেনশিয়াল অয়েল, বিভিন্ন ধরনের হার্বস, আর আর নানান, আর যে 4টি প্রধান আমাদের এলিমেন্ট আছে, ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, মানে আমাদের এই এয়ার এলিমেন্ট, এই এয়ার এলিমেন্টগুলো আমাদের সমস্ত স্পেলেই লাগে। আর হুডু স্পেল, যেমন কারো হয়তো তো ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছে, সেই পার্টিকুলার ডেইটিকে ইনভোক করে, আর অ্যাকচুয়ালি কী জানো তো, মানে আমাদের এই যে স্পিরিচুয়ালিটি একটার সাথে আর একটা কানেক্টেড। মানে তুমি হুডু স্পেলের কথা বললে তোমার সেখানে কিন্তু অনেক ডেইটিদের নামও চলে আসবে। যেমন অনেকে গডেস ফরচুনাকে
ইনভোক করেন, গডেস ফরচুনাকে ইনভোক করে তারা হুডু স্পেল করছে। হুডু স্পেলের মধ্যে কি পড়লো? মানি স্পেল পড়লো। এবার অনেকে হয়তো এটাকে ভাবছেন যে এটা কি কোনো তুকতাক করা হচ্ছে, অ্যাকচুয়ালি না, সেই ডেটিকে তুমি সন্তুষ্ট করছো যাতে তোমার লাক কিছুটা ফেভার করে। অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ প্রবলেম হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ওপরে হয়তো কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, নেগেটিভিটি তাদের মধ্যে রয়েছে। সেটা যখন সেই স্পিরিচুয়াল প্র্যাকটিশনার যিনি প্র্যাকটিস করছে হুডু স্পেল, তিনি যখন ব্যাপারটাকে ধরতে পারেন, তখন তিনি সেটাকে রিমুভ করার জন্য মানে নেগেটিভিটি রিমুভাল স্পেল করেন। তো এই ধরনের যে, এবার ডেফিনেটলি হুডু স্পেলের আমি কিন্তু বলবো না যে এর কোনো, দেখো সব জিনিসেরই একটা পজিটিভ সাইডও আছে, একটা নেগেটিভ সাইডও আছে। এবার আমি যদি সেটার পজিটিভ সাইডটাকে মানি, তো সেটা ডেফিনেটলি পজিটিভ, মানে পজিটিভ ওয়েতেই কাজ করবে। নেগেটিভিটি, এবার অনেকে আছে যে সেগুলোকে নিয়ে সত্যি তারা হয়তো খারাপ কাজ করে, সেটা ডিপেন্ড করছে, মানে যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কিন্তু তার জন্য হুডু স্পেল দায়ী নয়। তার জন্য দ্যাট ইন্ডিভিজুয়াল ইজ রেসপন্সিবল যে এটাকে নেগেটিভ ওয়েতে লাগাচ্ছি। আর এটা ভীষণভাবেই মানে মানুষের উপকার করে। এটা সাধারণভাবে আমরা মানে দিস ইজ এ কাইন্ড অফ স্পেল যেটা মানুষের ফেভারে কাজ করে। হেলথ ইস্যু হলো, কারো রিলেশনশিপ ইস্যু হলো, বাড়িতে বাচ্চারা পড়াশোনা করছে না সেরকম ইস্যু হলো, বা কারো বাড়িতে কোনো যেটাকে বাস্তু দোষ বলা হয়, এদের নতুন বাড়ি কিনেছে, ওদের থাকতে পারছে না। হুডু প্র্যাকটিশনার হয়তো সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে কী হলো ব্যাপারটা, কেন থাকতে পারছে না, হয়তো সেখানে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে। তখন তিনি সে পার্টিকুলার ডেটিকে ইনভোক করে, গডেস হেকেটাকে ইনভোক করা হয়, ওকে, গডেস হেকেটাকে ইনভোক করা হয় করে সেই ডেটিকে তখন জানানো হয় যে কেন এরা এই বাড়িতে থাকতে পারছেন না, তুমি দেখো, তুমি এই যদি কোনো নেগেটিভিটি থাকে তুমি রিমুভ করো। পার্টিকুলার কিছু ক্যান্ডেল জ্বালানো হয়, পার্টিকুলার সেই ডেটিসকে কিছু অফারিংস দেওয়া হয়, সেই ডেটিকে প্লিজ করা হয়, কিছু পার্টিকুলার ধূপ জ্বালানো হয় যেটা সেই ডেটির খুব ফেভারিট ধূপ, সেটা জ্বালানো হয়, তাকে সেই ফ্রুটস অফার করা হয়, সেই ডেটিকে মানে আমরা যেটা বাংলা ভাষা বলি পুজো করা, ওয়ার্শিপিং দ্যাট ডেট। তো এটাকেই কিন্তু আমরা কিন্তু ডেফিনেটলি সেটাকে যদি কেউ নেগেটিভ ওয়েতে কাজে লাগায়, তো সেটা তার কর্ম। তো আমরা অনেক সময় দেখি, মুভিতেও দেখেছি যে আফ্রিকান যারা ভিডু প্র্যাকটিস করে তারা জলে নেবে পরে একটা অ্যাকচুয়ালি লোকে না কনফিউজ হয়ে যায় পুডু আর ভুডু দুটোতে। আচ্ছা, ইটস হুডু। এটা পুডু, আচ্ছা, দ্যাট ইজ হুডু। দ্যাট ইজ ডিফারেন্ট, আমি সেটা প্র্যাকটিস করি না। আচ্ছা, সেটা ভুডু আর ভুডুর মধ্যে সত্যি ডিফারেন্স একদম। সেটাও হচ্ছে অ্যাকচুয়ালি স্পেন, সেটা স্পেল দেখুন, সেটা থেকে আমি মানে অনেক মাইলস অ্যাওয়ে ফ্রম দ্যাট। আচ্ছা, দিস ইজ হুডু। এটা এখানে কোনো জল বা এরকম প্রয়োগ হয় না। না হয় না, মানে আমি যেটা বললাম যে ওয়াটার এলিমেন্টকে আমরা ইনভোক করি, এখন ইনভোকেশন অফ এলিমেন্টস হয়। ওয়াটার এলিমেন্টকে আমি ইনভোক করে করতে পারি কাজ। কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে, দেখা গেল যে তার জীবন, সে হয়তো রিলেশনশিপে এমন কিছু আঘাত পেয়েছে, মানে সে মানুষটা হয়তো সাময়িক সো হার্ট, দেখা যাচ্ছে তার সেই মানুষটা ইমোশনালি তার একটা ব্লকেজ রয়েছে, ইমোশনাল ব্লকেজ। সেই ইমোশনাল ব্লকেজটাকে সরানোর জন্য হয়তো ওয়াটার এলিমেন্টকে ইনভোক করা হয়। তাকে গডেস অ্যাফ্রোডাইটকে তখন ইনভোক করা হয়, গডেস অ্যাফ্রোডাইটকে ইনভোক করে তাকে প্লিজ করা হয় যে ওর রিলেশনশিপটাকে ঠিক করাবো, অথবা নতুন রিলেশনশিপ যাতে ও মানে একটা হ্যাপি রিলেশনশিপ ওর লাইফে এন্টার করুক, এই ধরনের প্রেয়ার করা হয়। ওকে, এটা দিস ইজ অলওয়েজ ফর মানে সবার ভালোর জন্য করা হয়। একদম। দিদি, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আমি চাইবো আপনার যে এই যে নলেজগুলো যদি কেউ আমাদের ভিউয়ার্সরা ইন্টারেস্টেড হয় শিখতে, তো আপনি কি শেখান? হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য কোর্স? দেখো, আমি শেখাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ডিউরেশন অফ দ্য কোর্স, মানে কেউ যদি শিখতে চায়, বিভিন্ন কোর্সের বিভিন্ন রকম সময় থাকে। আচ্ছা, বিভিন্ন কোর্সের বিভিন্ন সময় থাকে। আর আরেকটা কথা হচ্ছে, শিক্ষার তো শেষ নেই। আমি একটা কথাই বলি যে হয়তো আমার কাছে কোনো কোর্সের মেয়াদ 7 দিন, কোনোটা 2 মাস, কোনোটা 1 মাস, বা কোনোটা হয়তো 15 দিন, বা কোনোটা হয়তো 10 দিন, বিভিন্ন কোর্সের কথা আমি বলছি। কিন্তু তার মানেই এটা না, মানে উই ক্যান নেভার গিভ ফুল স্টপ টু দ্যাট কোর্স যে তোমার শেখা হয়ে গেল, এটা আমি কখনো বলবো না। আমি সবসময় বলি স্টাডি করো, এটা নিয়ে আরও রিসার্চ করো, এটা নিয়ে আরও স্টাডি করো, এবং মনে রেখো যে শিক্ষার শেষ নেই। তুমি যা শিখলে, তুমি আমার মানে আমি তোমাকে যতটুকু শিখিয়েছি, এবার তারপরেও তুমি আরও পড়াশোনা করো, এটা নিয়ে আরও জানতে চাও, তুমি ইন্টারনেট স্টাডি করো, বা তুমি পার্টিকুলার ওই রিলেটেড বই কেনো, যেখান থেকে ইনফরমেশন পাও, সেগুলো তোমার আরও অ্যাডেড ইনফরমেশন হবে না। নিশ্চয়।
ঠিক আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য আর প্রম্পট উইথ পারমিতাতে আসার জন্য। আশা করি ভিউয়ার্সদের এই প্রোগ্রামটা ভালো লেগেছে এবং আপনাদের যদি কোর্স করতে হয় দিদি থেকে, আপনি প্লিজ আমাদেরকে মেসেজ করুন, আমরা আপনাদেরকে গাইড করে দেবো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।